আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১০০ দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে মন্তব্য। সরকারের ১০০ দিনের সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যার সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার শিগগিরই রূপরেখা দেবে বলে যুক্তরাজ্যের আশা। রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানে $১.২ বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা গুণীজনকে নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের সংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন না হওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং একক কোনো নির্দেশনার পরিবর্তে পাওয়ার ব্রোকারদের প্রভাবকে নেতিবাচক বলছেন তারা। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধান না হলে সব সংস্কার ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা তাদের। মাসুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসানের পর ৮ই আগস্ট দেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেদের প্রথম ১০০ দিন পার করেছে তারা। এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার, পুলিশ সংস্কার, যেটা আমাদের জনগণের প্রত্যয় ছিল। এর সাথে শিক্ষা কমিশন অবশ্যই দরকার। নিত্য পণ্যের দামের কথা বলি, ঊর্ধ্বমুখী দাম, কোনো জিনিসের দাম কিন্তু কমেনি। এর পেছনে কিন্তু একটা সিন্ডিকেট আছে, সেটাও আমাদের ভাবতে হবে। এই সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে কিন্তু এই সরকারের যে অর্জন, মানে জনগণের যে প্রত্যাশা, সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না। কিছু কিছু জায়গায় হয়তো মনে হচ্ছে বেশ ভালো কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লেজে গোবরে করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটির বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালোভাবে, শক্তভাবে দমন করা হচ্ছে। পুলিশ পারছে না, আর্মি আসছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে জিনিসটা কন্ট্রোলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে আমরা বুঝি, আমি জানি ব্যবসায়ীরা অনেক ধরনের কমপ্লেন করছেন বা করছেন। আমি মনে করি যে একটা ফুটো হয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলা সহজ কাজ না, কিন্তু এগেইন সেন্স অফ ডিরেকশন, উনি যেই ডিরেকশনে যাচ্ছেন বা যেদিকে যাচ্ছেন, আমার মনে হয় সেগুলো সবই ঠিক আছে আর কি। গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নেয়া এই দুই শিক্ষক ইউনূস সরকারের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট নন। পাওয়ার ব্রোকারদের দ্বারা বিভ্রান্ত না হয়ে স্বচ্ছতার সাথে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, যারা মৃত্যুবরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের যে প্রত্যাশা, একটা নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় থেকে আমরা এখনো কিন্তু অনেক দূরে আছি। যদিও বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে একটি ভগ্নদশা দেশ থেকে একটি সুসংগঠিত দেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড় করানো যায়। কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, যাতে আমার জুডিশিয়ারিটা খুবই ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পলিটিক্যাল এবং ইকোনমিক ইনস্টিটিউশনগুলো যাতে একটা আরেকটার উপর জবাবদিহিতা স্ট্রাকচার মেইনটেইন করতে পারে। যাতে এই দুই বিশ্লেষক বলছেন, রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোগত পরিবর্তন আনা না গেলে পুরনো দিনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, রাজনীতিতে সব দলের লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা বলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
দুদিনের ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। The interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships. শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। One of the areas that I know the people of Bangladesh have been so generous on is the Rohingya crisis, and I'm very pleased that we've been able to announce today another £10 million due to obviously the shelters and so on that the Rohingya are living in, so that there can be more building of appropriate shelter for the refugees and ensure that there is proper food, medical supplies and education for the children. নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কিভাবে একসাথে কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে $1.2 বিলিয়ন মার্কিন বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আলিম আল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশবান্ধব প্রযুক্তি বন্দনা। উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয়া উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন, প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্বারোপ করা হয়। এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা 9টি নেগোসিয়েশন টিম আমরা করেছি। সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন, ফিনান্স এক্সপার্ট যারা আছেন ওরাও আছেন। এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক। উন্নয়নশীল দেশগুলো মূলত $1.3 ট্রিলিয়ন চেয়েছে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ। অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আমরা বলছি যে অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড, লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড, মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট। এটা আলোচনা হচ্ছে, এখন তো আলোচনা শুরু হয়েছে, কয়েকদিন হয়েছে, ডিসিশন পর্যায়ে এখনো আসেনি। সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে, ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে 13টি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা। 13টি দেশ, এই 13টি দেশের মধ্যে ইউএসএ, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া। তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির কারণে এই সম্মেলনটি একটু নিষ্প্রভ হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে, তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে। আলোচনা, প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন, প্রসার ও ইতিবাচক বিনিয়োগ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। নানা আয়োজনে উদযাপন হচ্ছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার 72তম জন্মদিন। কোটি কোটি দর্শক শ্রোতানন্দিত এই গানের পাখিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই। বিশেষ এই দিনে কালোজয়ী শিল্পীকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় ছিল সরাসরি বিশেষ আয়োজনও। লালা নওশিনের রিপোর্ট। উপমহাদেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক নাম কণ্ঠশিল্পী রুনা লায়লা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্ব সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিভিন্ন ভাষায় 10,000-এর বেশি গান গেয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন 60 বছরের বেশি সময় ধরে। 72 বছরে পা রাখলেন এই গানের পাখি। এখনও অনায়াসে স্টেজ শোতে অংশ নেন রুনা লায়লা। জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ফুলেল ভালোবাসা শিখত কালজয়ী এই সঙ্গীতশিল্পী। সঙ্গে ছিল দেশের সঙ্গীতাঙ্গনের আরও এক ঝাঁক তারকা। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই সঙ্গীতশিল্পী বললেন, শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অর্জন। যেটা ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি আল্লাহর হাজার শুকর করি যে আল্লাহ তাআলা এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, তারপরে শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ পেয়েছি আমি এবং পাচ্ছিও, ভবিষ্যতেও পাবো আশা করছি। জন্মদিনে দর্শকদের জন্য এনেছেন নতুন চমক, আসছে নতুন গানও। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে থেকে চালু হলো। চ্যানেলের নাম হচ্ছে দ্য রুনা লায়লা। সবাই সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 60 বছরের যে জার্নিটা, মিউজিক্যাল জার্নি, এখানে অনেক কিছু এখানে তুলে ধরা হবে। এখানে গান থাকবে, ভিডিওস থাকবে, ইন্টারভিউস থাকবে, এই ধরনের আড্ডা থাকবে। আমি 2টো গান করেছি সাদিক আলীর সুরে, এটা ইয়েতে বাংলাদেশ বিদ্যালয়ের জন্য করেছি। আমি অনেক দিন পরে এখানে গাইলাম, খুব ভালো লাগলো। 1952 সালের 17 নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। চলচ্চিত্রে অভিনয়, রিয়েলিটি শোর বিচারকের পাশাপাশি মানবতার কল্যাণেও ভূমিকা রেখেছেন রুনা লায়লা। সঙ্গীতাঙ্গনের বিস্ময় রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আই পরিবারের অকৃত্রিম ভালোবাসা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কর্মসংস্থান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত 100 দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে বলে তিনি মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং। এই 2 মন্ত্রণালয় 100 দিনে কি করেছে তা তুলে ধরেন 2 সচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। ব্যর্থতা আর সফলতার বিচার জনগণ করবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে। আমরা আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান এবং জনসমর্থন, এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাবদিহিতা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা কার কাছে জবাবদিহি দিতে বাধ্য? আমরা জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য। উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত 100 দিনে অযাচিত অনেক সমস্যা সমাধানে বেশি সময় পার করতে হয়েছে বলেও জানান তিনি। আমার মনে হয় আরও কাজ করার সুযোগ ছিল, কিন্তু আমরা অনেক ধরনের ফায়ার ফাইটিং এর মধ্য দিয়ে গিয়েছি। আপনারা দেখেছেন যে
যদি 10 দিন হয়, 10 দিনের মধ্যে 7 দিন আমাদেরকে বিভিন্ন প্রবলেম, আনওয়ান্টেড বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যয় করতে হয়েছে, আর 3 দিন আসলে আমরা মূল কাজটা করার সুযোগ পেয়েছি। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ব্রিফিংয়ে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে 100 দিনে 86,277 জনের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে আরও 5 লাখ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে বিসিবি সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শুক্রাবাদে নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক আসম ফিরোজ দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অবৈধ উপায়ে শিক্ষক নিয়োগ দেন। সেই সঙ্গে সীমাহীন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসম ফিরোজ 2015 সাল থেকে স্কুলটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। যাচ্ছে নিটল টাটার কৃষি সংবাদে। নানা প্রতিকূলতা কাটিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে আলু চাষ। বীজ, সার সহ সকল উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সহ 7টি উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটার পর রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে কৃষক আলু চাষ করছেন। এবছর অতি বৃষ্টিপাতের কারণে আলু আবাদ কিছুটা পিছিয়েছে। যে সার ছিল আপনার 1000, সেই সার এখন লাগিচ্ছে 1500 টাকা। এই জন্য আমাদের মতো কৃষকরা কেমন করে আবাদ করবে? আমরা বাড়ির আলু থেকে আমরা আবাদ করতেছি, কিন্তু সরকারি বীজ হিসেবে অনেক টাকা দ্বিগুণ। 1 কেজি আলু এখন পড়তেছে আপনার 70 টাকা, আর ওদের বীজ লাগবে 100 টাকা। এখন আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গ্যানোলা, লাল পাকড়ি, সূর্যমুখী, ম্যাজিক সহ নানা জাতের আলু আবাদ করছেন কৃষক। এবার 1 বিঘা জমিতে আলু সহ খরচা পড়ছে প্রায় 20,000 টাকা আলু সহ, আর এবার খরচা পড়েছে প্রায় 35,000 টাকা। হেক্টর প্রতি প্রায় 18.5 মেট্রিক টন পর্যন্ত আলু পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। হিমশিম খাওয়া যাচ্ছে, সার কামলার দাম বেশি, এটা একটা কঠিন হয়ে গেছে। বেতন আলু আমরা আবাদ করি, আগে থেকে এখনো করিও আমরা। সারের দামও বেশি, এখন আলুর দাম ভালোই আছে এখন, যার কারণে পরবর্তীতে যদি আলুর দাম ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ হবে। মাঠ পর্যায়ে সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজটা প্রথমে শোধন করেন, তাহলে আলুর যে রোগ বালাই আছে সেটা কমে যাবে। এবং আমরা আরও একটা পরামর্শ দিচ্ছি, যেহেতু আগাম জাতের আলুর সময় ঠান্ডা কম, এটা যেহেতু শীতকালীন ফসল, এই কারণে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা ইউরিয়া সার ব্যতীত অন্য সারটা ব্যবহার করেন এবং আলুর চারা গজানোর পর আপনারা ইউরিয়া সার দেন। চলতি মৌসুমে জেলায় 12,036 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির বিভিন্ন গাছের চারা ও বীজ। শেখ সেলিমের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ। রাস্তার ধার, নদীর পার সহ বিভিন্ন এলাকায় প্রায় 10,000 গাছ রোপণ ও 5,000 বীজ বিতরণ করে প্রকৃতি ও জীবন ক্লাব। শিশুরা স্কুল থেকে শিখতে পারবে যে কিভাবে গাছ লাগাতে হয়, গাছ কিভাবে পরিচর্যা করতে হয়। আমরাও অনেক খুশি যে এদেরকে আমরা বিভিন্ন গাছ সম্পর্কে জানাতে পারলাম। বৃক্ষরোপণের কোনো মৌসুম নেই,
ওটা সমস্ত বছরব্যাপী চলবে। বাচ্চাদের গাছগুলো দিয়েছি যেন বাচ্চারা ছোটবেলা থেকে এই গাছের প্রতি একটা গুরুত্ব বুঝতে পারে। ওরা পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর গাছ লাগানোর পক্ষে এবং পরিবেশকে রক্ষার ক্ষেত্রে ওরাও এগিয়ে আসবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই, তারা এই সুন্দর আয়োজন করেছে, বাচ্চাদের মধ্যে বৃক্ষরোপণের একটা জাগরণ তারা দিয়েছে, তারা যেন এই ছোট থেকে শিখতে পারে যে গাছকে আমরা ভালোবাসতে পারি। পরিবেশ প্রতিবেশ রক্ষায় কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। বৈরী আবহাওয়া আমাদেরকে ধ্বংস করে দিতে চাচ্ছে, সেই জায়গা থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে অবশ্যই গাছ লাগানোই হবে আমাদের মূল কাজ, এবং সেই কারণেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি। শুধু রোপণই নয়, সবুজের সমারোহ বাড়াতে রোপিত বৃক্ষের পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 100 দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে মন্তব্য। সরকারের 100 দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যার সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার শিগগিরই রূপরেখা দেবে বলে যুক্তরাজ্যের আশা। রোহিঙ্গাদের জন্য 10 মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গুণীজনকে নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।